বাংলাদেশে প্রতিদিন ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনা ও নানা তথ্য নিয়ে আলোচনা এবং বিশ্লেষণে TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশফাক আহমেদ। আজকের অনুষ্ঠানে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন মানবেন্দ্র দেব, সদস্য কেন্দ্রীয় কমিটি বাংলাদেশের কমিউনিস্ট পার্টি CPB, এবং আমাদের সাথে আরও যুক্ত আছেন নফিউল আলম, কেন্দ্রীয় সদস্য জাতীয় নাগরিক কমিটি। আপনাদের স্বাগত জানাচ্ছি আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে। আপনাদের সাথে আলোচনা শুরু করার আগে আমি কয়েকটি তথ্য একটু দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরতে চাই এবং এই সংশ্লিষ্ট বিষয় নিয়ে আসলে মূলত আপনাদের সাথে আলোচনা করব। এছাড়াও আরও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। প্রথমে যে তথ্যটি আমি একটু তুলে ধরতে চাই তা হচ্ছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কুয়েট ছাত্র রাজনীতির পক্ষে বিপক্ষে নিয়ে দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এবং এই ঘটনায় কমপক্ষে 50 জন আহত হয়েছেন। ছাত্র দলের একজন নেতা বাংলাদেশের গণমাধ্যম প্রথম আলোকে বলেছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠনের পক্ষের দুই একজন মিলে ক্যাম্পাস থেকে এবং ক্যাম্পাসের আশেপাশে ছাত্র দলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়। এর পরিপ্রেক্ষিতেই সংঘর্ষের ঘটনা ঘটে। আমরা যদি দেখি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, কুয়েটে ছাত্রদল নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ স্টাইলে যে নৃশংস হামলা চালাচ্ছে, এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। এর পরে যে তথ্যটি তা হচ্ছে, জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন মঙ্গলবার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সঙ্গে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূল ধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। তিনি আরও বলেন যে সারা দেশে জনপ্রতিনিধি না থাকায় জেলা প্রশাসকদের অর্থাৎ ডিসিদের অতিরিক্ত সময় দায়িত্ব পালন করতে হচ্ছে, এমনকি অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে তারাও দ্রুত সময়ের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন চাচ্ছেন। এরপরে যে তথ্যটি তা হচ্ছে, চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চায় বাম গণতান্ত্রিক জোট। স্থানীয় সরকার নির্বাচন নয়, তারা আগে জাতীয় নির্বাচন চায়। এটি মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে নিজেদের অবস্থান তুলে ধরেছে বামজোট। কোনো অজুহাতে কালক্ষেপণ চান না উল্লেখ করে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স সাংবাদিকদের বলেন, তারা চান দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনের তারিখ ঘোষণা হোক। বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বজলুর রশিদ ফিরোজ বলেন, যদি সংসদ নির্বাচন না হয়, নির্বাচন প্রক্রিয়ার মধ্যে না ঢোকা হয়, তাহলে ভয়ের সংস্কৃতি এবং অস্থিতিশীলতা আরও ক্রমাগত বাড়বে। এবং এদিকে আমরা যদি দেখি যে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের কোনো নির্বাচন মেনে নেওয়া হবে না। আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে, কারণ স্থানীয় সরকার নির্বাচনের এখতিয়ার এই সরকারের নেই। এরপরে আরেকটি তথ্য একটু তুলে ধরি, তা হচ্ছে যে নতুন রাজনৈতিক দল হিসেবে যাত্রা শুরুর আগেই জাতীয় নাগরিক কমিটির নেতৃত্ব নিয়ে বিরোধ তৈরি হয়েছে, এমন একটি প্রতিবেদন করেছে BBC বাংলা। এবং বলা হচ্ছে যে এই বিরোধ এতটাই প্রকাশ্যে এসেছে যে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও পোস্ট দিচ্ছেন প্ল্যাটফর্মের শীর্ষ নেতাদের কেউ কেউ। BBC বাংলা বিষয়টি নিয়ে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির বেশ কয়েকজন নেতার সাথে কথা বলেছে। তারা বলেছেন, নতুন এই দলের আহ্বায়ক হিসেবে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে মেনে নিয়েছে সব পক্ষই, তবে বাকি 3টি পদে কারা আসবেন সেই প্রশ্নেই বিরোধ তৈরি হয়েছে। এই ইস্যুতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নেতৃত্বের মধ্যে অন্তত 4টি বলয় তৈরি হয়েছে বলে নেতাকর্মীদের সাথে কথা বলে জানা যাচ্ছে। শিবির সংশ্লিষ্টতার কারণে সংগঠনটির সাবেক নেতাদের শীর্ষ 4টি পদ থেকে বাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেন প্ল্যাটফর্মের শিবিরপন্থী একটি গ্রুপের নেতারা। জাতীয় নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সাবেক সভাপতি রাফে সালমান রিফাত BBC বাংলাকে বলেন, অতীতে বাংলাদেশে শিবির ট্যাগিং দেয়া হতো, এখনও দেখছি আমাদের অতীত রাজনৈতিক পরিচয়ের কারণে আমাদেরকে উপরের পদে যেতে বঞ্চিত করা হচ্ছে একই রকম ট্যাগিং করে, যে কারণে শিবিরপন্থীদের এই পক্ষটির কেউ কেউ জুলাই আন্দোলনে তাদের ভূমিকার কথা তুলে ধরে ফেসবুকে বিভিন্ন ধরনের পোস্ট দিচ্ছেন। এরপরই এই বিষয়টি পুরোপুরি প্রকাশ্যে আসে, ফলে আত্মপ্রকাশের আগেই কমিটি গঠন নিয়ে বিভক্তি ও বিরোধের অনেকটাই বিব্রত সংগঠনটির শীর্ষ নেতারা। এবং জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসিরউদ্দিন পাটোয়ারি BBC বাংলাকে বলেছেন, আমি সব পক্ষের সাথে যোগাযোগ রক্ষা করছি, সবার ভেতরেই ছাড় দেওয়ার মানসিকতা আছে, আশা করি সবার চেষ্টায় সমস্যার সমাধান হয়ে যাবে। সাথে একটু যোগ করি এই বিষয়টার সাথে, এদিকে আমরা যদি দেখি 6 মাসের জন্য চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সদস্য সচিব আরিফ সোহেল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 3টি কমিটিতে মোট 754 জনের নাম রয়েছে, তবে এই 3 ইউনিটের কমিটি বাতিল না করা পর্যন্ত
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেলকে চট্টগ্রামে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। কমিটির একাংশের পক্ষ থেকে এটি মঙ্গলবার সংবাদ সম্মেলন করে তারাই ঘোষণা দেন এবং দাবি করা হয় যে 3 কমিটির অন্তত 50 থেকে 100 জন পদত্যাগ করেছেন। এই ছিল কিছু তথ্য। আমি চলে যাব আলোচনায়। শুরুতে মানবেন্দ্র দেব, আমি আপনার কাছে একটু আসি। এই যে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের যে ঘটনা, ছাত্র রাজনীতি নিষিদ্ধের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে কেন্দ্র করে যে ছাত্র দলের সাথে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা সাধারণ শিক্ষার্থীদের সাথে বিভিন্ন দফায় দফায় যে সংঘর্ষের ঘটনাটি, এই ব্যাপারে আপনি কি বলবেন? সাথে আমি একটু যোগ করি, আব্দুল হান্নান মাসুদ ফেসবুক পোস্টে লিখেছেন, আমি বলছিলাম আমি একটু তুলে ধরি যে এর মধ্য দিয়ে ক্যাম্পাসগুলোতে ছাত্রদল নিজেদের রাজনৈতিক কবর রচনার পথেই অগ্রসর হলো। কি বলবেন মানবেন্দ্র দেব? ধন্যবাদ দিবেন এবং সহালোচক সহ সবাইকে। এই যে কুয়েটে ঘটে যাওয়া ঘটনাটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, এবং এটা আসলে কুয়েটের আউটব্লাস্টটা একটা বড় 50-এর অধিক ছাত্র যেই পক্ষেরই হোক তারা আহত হয়েছে, এবং বেশ কয়েকজন খুবই মারাত্মক ভাবে আহত। এবং এই সংস্কৃতিটা কিন্তু খুব নতুন না, আমাদের কাছে নতুন হিসেবে আসে না। আমরা আহ পূর্বাপর যে আমাদের বাংলাদেশের ইতিহাস যদি দেখি, তো এরকম ছাত্র সংঘর্ষ আমরা অতীতেও দেখেছি, কিন্তু জুলাই অভ্যুত্থানের পরে আমাদের ধারণা ছিল যে এই সংঘাতগুলো কমে আসবে, বা আমরা একটা ভিন্নতর সংস্কৃতির দিকে আমরা ধাবিত হব। আমরা যে গণতন্ত্রের কথা বলে বা গণতন্ত্রের জন্য এবং যে স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই গণভুত্থান সফল হলো, সেইটার একটা মূল জায়গা হওয়া উচিত ছিল যে আমরা আমাদের পরিবেশ প্রতিবেশ, আমাদের শিক্ষাঙ্গন, আমাদের রাজনীতি, আমাদের রাজনৈতিক সংস্কৃতি, এই জায়গাগুলোকে আমরা পরিশুদ্ধ করব। কিন্তু সেটা কিন্তু পরিলক্ষিত হচ্ছে না। অন্যদিকে যদি আপনি খেয়াল করেন যে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করার যে স্লোগানটি, এটি কিন্তু শুধুমাত্র এই গণঅভ্যুত্থানের পরে কুয়েটে না, আমরা কৃষি বিশ্ববিদ্যালয়ে দেখেছি একদম গণঅভ্যুত্থানের পরপরই, এটি চাইনা বা বিভিন্ন একটা সম্মতি উৎপাদনের জন্য মব বা এরকম পদক্ষেপ গুলো নেওয়া হয়েছে। কিন্তু এইটা আসলে যে গণঅভ্যুত্থানের যেই স্পিরিট, সেটার সাথে সাংঘর্ষিক, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যে বাংলাদেশের সকল ইতিবাচক পরিবর্তন এবং গণতান্ত্রিক লড়াইয়ে ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা। যারা এই লড়াইগুলো লড়েছেন, বিভিন্ন সময়ের ছাত্ররা, বিভিন্ন ইতিহাসের যে বাক পরিবর্তন গুলো হয়েছে সেই জায়গাগুলোতে যারা লড়াই করেছেন, সেটা কিন্তু সেই সেই ছাত্র আন্দোলন মানে লেজুর ব্যক্তি না। ছাত্র আন্দোলন মানে কারো লাঠিয়ালগিরি করা না। ছাত্র আন্দোলন, ছাত্র রাজনীতি মানে আহ হচ্ছে যে ছাত্রদের জন্য লড়াই করবে, ছাত্রদের অধিকারের জন্য লড়াই করবে। তার মধ্যে দেশ, কৃষ্টি, এই বিষয়গুলো এবং যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা, এবং এর মধ্যে থেকেই এই যে ধরেন আহ, নাগরিক অধিকার কমিটি বা বৈষম্য বিরোধী, তারা রাজনৈতিক দল করবার যে প্রয়াস বা গঠন প্রক্রিয়ার মধ্যে আছে, এটা রাজনীতি নয়? এটাও তো রাজনীতি, এবং সেটা তো এই ধারাবাহিকতারই অংশ। সুতরাং এই জায়গায় জুলাই অভ্যুত্থান এবং ছাত্র রাজনীতি, এটাকে যারা প্রতিপক্ষ করে, সেই জায়গায় কিছু সমস্যা, এটা আহ ছাত্র আন্দোলনের, ছাত্র রাজনীতির একজন সাবেক কর্মী হিসেবে মানে এটা আমার অভিমত। এবং প্রত্যেকটি জায়গায় যখন আপনি ছাত্র রাজনীতি বা ছাত্র আন্দোলন বন্ধ করে দেবেন, সেই জায়গায় কিন্তু প্রতিক্রিয়ার রাজনীতি বা ভিন্ন রাজনীতি, বিরাজনীতিকরণের রাজনীতি, সেটা প্রতিষ্ঠিত হবে। এবং সেটা আসলে দেশের জন্য, জাতির জন্য, ছাত্রদের জন্য এবং দেশের গণতন্ত্রের জন্য, আগামী দিনের গণতন্ত্রের জন্য এটা খুব সুখকর বা স্বাস্থ্যকর বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ। নফিউল ইসলাম, আপনি যদি একই বিষয় একটু বলতেন, আপনি কিভাবে দেখছেন বিষয়টি?
প্রথমত আমি আহ, আমাকে আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের প্রতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই, এবং যারা শুনছেন সবার প্রতি অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা জানাই। আসলে গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশকে আমরা যেভাবে দেখেছি বা দেখতে চাই, বা বাংলাদেশের যারা জনগণ বা যারা ছাত্ররা যারা রয়েছে, ছাত্র জনতা যেটা আমরা বলছি যে আজকের যে ঘটনা সেটির সাথে আসলে খুবই সাংঘর্ষিক। আমরা যদি 5ই আগস্টের পূর্বের পরিস্থিতিগুলো যখন আমরা দেখি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ যেইভাবে যে প্রক্রিয়ায় ক্যাম্পাস গুলাতে একটা দখলদারিত্ব তারা কায়েম করেছিল, এবং যেভাবে রামদা, তারপরে হচ্ছে লাঠি নিয়ে কিংবা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করেছিল, আজকে সেই একই অবস্থায় আহ কুয়েটে আমরা দেখেছি যে ছাত্র দলের, ইভেন আমরা ইতিমধ্যেই পত্রিকায় পাবলিশ হয়েছে যে যুব দলের একটা উপজেলার সদস্য সচিব সহ অনেকেই শিক্ষার্থীদের উপর হামলা করেছে। প্রথমত আমি এই হামলার অত্যন্ত নিন্দা জানাই, এবং আমি বর্তমান সরকারে যারা রয়েছে আমরা আশা করছি যে দ্রুততম সময়ে তাদেরকে গ্রেপ্তার করে এবং বিচারের মুখোমুখি করতে হবে। কারণ গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই ধরনের ঘটনা আসলে এটা একটা অশনি সংকেত বটে। নফিউল ইসলাম, আমি একটু যোগ করি। আমি যেমন অনুষ্ঠানের শুরুতে বলছিলাম যে প্রথম আলোকে ছাত্র দলের একজন নেতা বলেছেন যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যে ছাত্র শিবিরের একটি অংশ এবং পতিত সরকারের ছাত্র সংগঠন, অর্থাৎ তারা নিষিদ্ধ ছাত্রলীগের কথা বলতে চাচ্ছে, যে এই দুই পক্ষ মিলে নাকি ছাত্র দলকে ছাত্র দলের রাজনীতি বাধাগ্রস্ত করতে চায়, এবং এটাকে ঘিরেই আসলে সংঘর্ষ তৈরি হয়েছে। এই ব্যাপারে আপনি কি বলবেন নফিউল ইসলাম? না, বিষয়টা আসলে এরকম না। আমি যতটুকু তথ্য নিয়েছি কিংবা পত্রিকায় যতটুকু দেখেছি, আহ ছাত্র রাজনীতি করার অধিকার সকল সংগঠনেরই রয়েছে, একমাত্র ছাত্রলীগ ছাড়া। এই মুহূর্তে যেহেতু ছাত্রলীগ একটি নিষিদ্ধ সংগঠন এবং তারা একটা সন্ত্রাসী সংগঠন, স্বীকৃত জনগণ দ্বারা এবং বাংলাদেশের বর্তমান আইন দ্বারা, সেই জায়গায় যে কোনো সংগঠন যারা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের জনগণের পক্ষে, এবং তারা অবশ্যই সেখানে রাজনীতি করতে পারবে। এটা ছাত্রদলের যে বক্তব্য পত্রিকায় আপনি বলেছেন কিংবা আমিও পড়েছি দেখেছি, এটি আসলে ঘটনাটা সেরকম না আমার যতটুকু মনে পড়ে বা আমি যতটুকু পড়েছি। কিন্তু যদি তাও হয়ে থাকে, তাহলে কি আপনি রামদা নিয়ে কিংবা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে শিক্ষার্থীদের উপর হামলা করার সে অধিকার আছে জি কিনা? নফিউল ইসলাম, এটা তো একটা সেটাই। এই প্রশ্নের যে ব্যাপার। যারা হামলা করলো তারা কারা, আপনি যেটা বলছেন সেটাই আমি বলতে চাচ্ছি। যারা হামলা করলো, হ্যাঁ, তারা আসলে কারা, তাদেরই তো ফাইন্ড আউট করতে হবে এরা কোন পক্ষের অথবা কোন। একদম একদম, জি এটা 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 অবশ্যই রাষ্ট্রের দায়িত্ব। আমরা মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তাদের দায়িত্ব এটি। ওরা কারা কারা এই পরিস্থিতিতে তারা সেখানে হামলা চালিয়েছে তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে যাদের হাতে অস্ত্র আমরা দেখেছি তারা কিন্তু চিহ্নিত হয়ে গিয়েছে, যে তারা কোন দল করে কিংবা কোন দলের কোন রাজনৈতিক পোস্টে আছে সেটি কিন্তু পরিষ্কার। তো সেই জায়গায় আমরা আমি আবারও দাবি করতে চাই এবং বলতে চাই যে সরকারকে অবশ্যই তাদেরকে ধরতে হবে, গ্রেপ্তার করতে হবে এবং যথাযথভাবে বিচারের মুখোমুখি করতে হবে। এবং ক্যাম্পাস গুলাতে সাধারণ শিক্ষার্থী বলুন আর যেটাই বলুন, আমি মনে করি, আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে, এবং যে কোনো রাজনৈতিক সচেতন ব্যক্তিরই এটি বলতে বাধ্য যে অবশ্যই সেখানে রাজনীতি থাকতে হবে। কিন্তু অতীতে আমরা যেটি দেখেছি যে বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে কি হয়েছে, ক্যাম্পাস গুলোতে যে ছাত্রলীগের যে একক আধিপত্য কায়েম করা কিংবা অন্য ছাত্র সংগঠনগুলোকে সেখানে স্পেস না দেওয়া, কিংবা রাজনৈতিক যে চর্চা করার যে অধিকার খর্ব করার যে একটা প্রয়াস ছিল, সেটা যাতে করে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যে আমরা কথা বলছি সে বাংলাদেশে যাতে করে না হয়, সে ব্যাপারেও আমাদের আসলে নতুন করে চিন্তা করা, আমাদের নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বলে আমি মনে করি। জি, আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব। আমি আপনার কাছে আরেকটি বিষয় নিয়ে আসি, সেটি হচ্ছে যে উপদেষ্টা আসিফ মাহমুদ বলেছেন যে যারা আওয়ামী লীগ করেছেন কিন্তু কোনো প্রকার অন্যায় বা গণহত্যা কিংবা অপরাধের সাথে যুক্ত নন, তারা ক্ষমা চেয়ে আবার মূলধারায় স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারেন। তার এই বক্তব্য কিভাবে দেখছেন মানবেন্দ্র দেব? আহ, সেটা সেটা একটা একটা বিষয় যে আমরা আমরা রিসেন্টলি দেখতে পাচ্ছি যে 5,000-এর উপরে ডেভিল হান্টে অ্যারেস্ট হচ্ছে, গ্রেফতার হচ্ছে আজকে পর্যন্ত। 5,000-এর উপরে গ্রেফতার। কিন্তু আমরা কিন্তু আসলে ডেভিলদেরকে দেখতে পাচ্ছি না। মানে যেই ডেভিলদের সাথে বিগত সময়ে বাংলাদেশ পরিচিত, সেই ডেভিলদের কাউকে কি দেখতে পাচ্ছেন?
যারা 5 তারিখের আগে মিডিয়া দাপিয়ে বেরিয়েছে বা বিভিন্ন জায়গায় নির্দেশনা দিয়েছে, তাদের কি দেখতে পাচ্ছেন? আপনি সেই সেইটাতে আহ, এই এইভাবে দায় এড়ানো, এটা একটা দায় এড়ানো বক্তব্য। এবং সেই জায়গায় আমি বলতে চাই যে দেশে প্রথমে দরকার হচ্ছে গিয়ে আইন শাসন, দেশে প্রথমে দরকার হচ্ছে গিয়ে শৃঙ্খলা ফেরানো। মানে এই কাজটি না করতে পেরে বাদ বাকি আওয়াজগুলো বা আলাপগুলো আসলে মানে একটা বাক্য বা বিশতাতেই পরিণত হবে। এবং আপনি আপনি খেয়াল করেন যে এর মধ্যে যতগুলো সংকট, এই কুয়েটের সংকট, মানে আমরা আমরা দাবি করি, আমরা প্রত্যাশা করি যে এই জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী দোষীদেরকে, যারা এই পরিস্থিতি সৃষ্টি করলো, যারা এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড করলো, তাদের প্রত্যেককে খুঁজে বের করে গ্রেফতার করা হবে, তাদের বিচার করা হবে, যাতে এই ধরনের ঘটনা আর না ঘটে। কিন্তু আমরা কিন্তু দেশে দেখতে পাচ্ছি যে মব লিঞ্চিং এর ঘটনা দেখতে পাচ্ছি, আমরা মাজার ভাঙার ঘটনা দেখতে পাচ্ছি, আমরা ইভেন আমরা মসজিদে হামলার ঘটনাও দেখেছি। তো এই যে এই জায়গায় যদি আপনি এই এইটাকে নিয়ন্ত্রণ করতে না পারেন, এটাকে শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে না পারেন, তাহলে তো আপনি কোনো জায়গাতেই এই ধরনের আওয়াজ, ফাঁকা আওয়াজ ছাড়া আমার কাছে আসলে খুব বেশি কিছু মনে হয়নি। তার, এই এখানকার যে তার যে বক্তব্য, তার পরের অংশটি ছিল যে স্থানীয় নির্বাচন। এখন এই জায়গা নিয়ন্ত্রণ না করে আপনি আসলে স্থানীয় নির্বাচন দেবেন কেমন করে? এটা সম্ভব না। এবং স্থানীয় নির্বাচনে যদি পুরা এলাকাটা চিন্তা করেন, এই 55,000 বর্গ মাইলের বাংলাদেশ চিন্তা করেন, তার ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ থেকে শুরু করে বা যেই সিটি কর্পোরেশন গুলো আছে বা পৌরসভা গুলো আছে, এই নির্বাচন গুলো আপনি অ্যাড্রেস করতে পারবেন না। আপনার সেই শক্তি, সামর্থ্য, সক্ষমতা বা সেই জায়গায় সেইটাকে আরো মানে সেটাকে আগায় নিয়ে যাওয়ার যে মানসিকতাও আসলে আমরা খেয়াল করি না। এবং সেই সেই কারণেই যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন, এবং তার আগে যেই যে সংস্কারের আলাপগুলো আসলে হচ্ছে, সেই জায়গায় মানে বিগত সময়গুলোতে তো আসলে বাংলাদেশের ইনস্টিটিউশন গুলোই ধ্বংস হয়ে গেছে। সেই ইনস্টিটিউশন গুলো রিস্টোর না করে আপনি সেই জায়গায় যাবেন কেমন করে? আপনি সংস্কারের 1200 পাতার, 1000 পাতার বড় বড় রিপোর্ট প্রদান করতে পারেন, এবং সেখানে যার জন্য সংস্কার, যার উপর ভিত্তি করে সংস্কার হবে, সেই কর্মকাণ্ডগুলো তো আমরা পরিলক্ষিত করতে পারছি না। আপনারা বললেন যে ফার্স্ট ইনিংস শেষ হয়েছে, সেকেন্ড ইনিংসে আপনাদের যাত্রা শুরু হয়েছে, কিন্তু মানে তার কোন ধরনের লক্ষণ এই ফার্স্টে আপনারা আহ ফলন এড়াইতে পারেন নাই। তো সেকেন্ড ইনিংস আপনি যখন, ফার্স্ট ইনিংসে আপনার এই বেহাল অবস্থা হয়, অথবা আমরা আমরা বুঝি না, মানুষ আসলে বুঝতে পারছে না যে আপনি এই জায়গায় সফল কাম হতে চাচ্ছেন কিনা। আপনারা মানে আপনারা তারা তো বলছে বটেই, আমরাও সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াই আমরা মানে প্রত্যক্ষভাবে সেই জায়গায় লড়াই করেছি, আমাদের শহীদেরা আছেন। কিন্তু সেই জায়গায় আমার বারবারই মনে হচ্ছে, আমাদের বারবার মনে হচ্ছে যে মানে whether you are inviting আওয়ামী লীগ or that fascist government, বা আমি গতকালকেও বলেছি যে আমার কাছে মনে হচ্ছে যে ফ্যাসিস্টকে হয়তো আমরা তাড়িয়েছি, ফ্যাসিজমকে হয়তো আমরা তাড়াতে পারি। মানে এই যে পরিস্থিতি, পরিবেশ, সেই জায়গায় আপনি এরকম বাক্য সহিংসতা দিয়ে বা ফাঁকা আওয়াজ দিয়ে মানে কোনো জায়গায় প্রথম প্রথম কাজ হচ্ছে প্রথম কাজ হচ্ছে যেই যারা এই গণহত্যার সাথে জড়িত ছিল বা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, তাদের গ্রেফতার এবং বিচার। সেটা তো আপনারা 6 মাসে আপনারা এই 5,500-এর উপরে মানুষকে গ্রেফতার করেছেন। আহ, কেউ ওই গণহত্যার মানে ওই ওই অপকর্মের সাথে, ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত বা জড়িত না, যেইভাবে আপনারা ঢালাও মামলা সাজিয়েছেন, এই মামলাগুলো কেউ মনে হচ্ছে যে খুবই দায় সারা, এবং সেটা হচ্ছে গিয়ে কোনো না কোনো জায়গায় হয়তো রিলিফ দিতে চান।
তো সুতরাং এই জায়গা থেকে মানে আমার তার ওই আলোচনাটাও মানে তার অন্যান্য আলোচনার মতো, পূর্ববর্তী আলোচনাগুলোর মতোই মানে খুব ফাঁকা মনে হয়। জি, জি, আপনাকে ধন্যবাদ মানবেন্দ্র দেব। নফিল ইসলাম, আপনি যদি এই ব্যাপারে একটু ছোট করে বলেন। আমি একটু যোগ করি যে যেমনটা বলছিলেন মানবেন্দ্র দেব, যে আইনের শাসন কি দেখছেন, শৃঙ্খলা কি ফিরছে? নফিল ইসলাম। না, আসলে আমি আমার সমালোচকের সাথে অনেকটাই একমত। আসলে আমরা প্রথমত গণ অভ্যুত্থান, আমাদেরকে বুঝতে হবে যে সমস্যা এবং যে সংকটগুলো ইতিমধ্যেই তৈরি হয়েছে। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিংবা যে সমস্ত ফোর্স গুলা রাষ্ট্রীয় রয়েছে সেগুলো আসলে সঠিকভাবে কাজ করছে না, এবং অনেকগুলো সমস্যা কিন্তু এটার বাস্তবতা রয়েছে। তো এটার কারণটা কি? আমরা যদি দেখি যে 5ই আগস্ট পরবর্তী সময়ে আমরা যে আকাঙ্ক্ষা বা যে অভিপ্রায় বা যে ইচ্ছা নিয়ে আমাদের বিশাল একটি ছাত্র জনতা এবং এখানকার যে কৃষক শ্রমিক সহ সর্বস্তরের মানুষ জীবন দিয়েছে, এবং একটি গণ আমাদেরকে বুঝতে হবে যে সে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটা যে গণ অভ্যুত্থানকে যে বিজয়ী গণ অভ্যুত্থান করার দরকার ছিল সেটি আমরা করতে আসলে ব্যর্থ হয়েছি। বিশেষত দেখবে যে ফ্যাসিস্ট শক্তির যে ফ্যাসিস্ট শক্তিকে আমরা হটাইতে পারছি, শেখ হাসিনাকে আমরা দিল্লিতে পালায় যেতে বাধ্য করছি, কিন্তু যে ফ্যাসিস্ট যে ব্যবস্থাটা, সে ব্যবস্থাটা কিন্তু এখন অক্ষত রয়েছে। এখন সেই ফ্যাসিস্ট ব্যবস্থা কেন অক্ষত রয়েছে সে জায়গায়ও কিন্তু আমাদেরকে একটু যেতে হবে। না হলে কিন্তু আমরা আসলে এই আলাপগুলা আমরা করতে পারবো, কিন্তু এটার মূল যে জায়গা সেটি আমরা আসলে পৌঁছাইতে পারবো না, সমাধানে পৌঁছাইতে পারবো না। আমরা যদি গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি গণ অভ্যুত্থানকে একটি বিজয়ী গণ অভ্যুত্থানে পরিণত করতে পারতাম, কিংবা এই গণ অভ্যুত্থানকে যে যাদের প্ররোচনায় কিংবা ওই সময়ে যে রাজনৈতিক শক্তিগুলা সহ যাদের সমর্থনহীনতা এবং অসহযোগিতার জন্য আমরা একটা 72-এর ফ্যাসিস্ট সংবিধানের মধ্যে আমরা গণ অভ্যুত্থানকে ঢুকিয়ে ফেলেছি, যার মধ্য দিয়ে একটি পুরো রাষ্ট্র ব্যবস্থা এবং রাষ্ট্র কাঠামোটাই কিন্তু সে ফ্যাসিস্ট সংবিধান হাসিনার সে ফ্যাসিস্ট ব্যবস্থার মধ্যেই রয়ে গেছে। আপনি যদি খেয়াল করেন বাংলাদেশের বর্তমানে যে রাষ্ট্রীয় যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, প্রতিটি প্রতিষ্ঠানের ফ্যাসিস্টদের সহযোগীরা, যারা ফ্যাসিবাদকে সরাসরি সহযোগিতা করেছে, এবং আপনার 24-এর গণ অভ্যুত্থানে ছাত্র জনতার উপর গুলি করার ক্ষেত্রে, তাদেরকে হত্যা করার ক্ষেত্রে যারা মদদ দিয়েছে, সহযোগিতা করেছে, তারা কিন্তু বহাল তবিয়তে রয়ে গিয়েছে। সুতরাং এই ব্যবস্থার মধ্য দিয়ে আসলে কিন্তু সবকিছু যে সঠিকভাবে চলবে আমাদের ইচ্ছে অনুযায়ী সেটাও কিন্তু না। নফিল এই ইসলাম, জন্য যেটি প্রয়োজন। জি, আমাকে একটি বিরতি নিতে হবে। বিরতি থেকে ফিরে আপনার সাথে আলোচনা চলবে এবং মানবেন্দ্র দেব ঠিক আপনিও সাথে ঠিক থাকবেন। দর্শক, আলোচনায় আচ্ছা, বাংলাদেশ ঠিক আছে। অনুষ্ঠানে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, সাথে থাকবেন। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন দুজন অতিথি। আমি সরাসরি প্রশ্নে চলে যাব। নফিল ইসলাম, একটু আপনার কাছেই আসি প্রথমে, একই বিষয় নেমে মানবেন্দ্র দেব আপনার কাছেও আসবো। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি যে চলতি বছরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন চাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। বিএনপির অবস্থান একই, তারা আগে জাতীয় নির্বাচন চাচ্ছে, পরে স্থানীয় নির্বাচন তারা বলছে যে এখন নয়। উপদেষ্টা আসিফ মাহমুদ যেমনটা বলেছেন, যেমনটা মানবেন্দ্র দেব বলছিলেন যে অতিরিক্ত চাপ থেকে মুক্তি পেতে ডিসিরা বলছেন যে আগে স্থানীয় সরকার নির্বাচন হলে ভালো হয়, অথবা এটি তার বক্তব্য। জাতীয় নাগরিক কমিটিরও আমি যত কথা হয়েছে আপনাদের সাথে, জাতীয় নাগরিক কমিটির অবস্থান আমরা দেখতে পাচ্ছি, তারাও আগে স্থানীয় নির্বাচনের কথা বলছে। এই যে জায়গাটি, এই বিষয়ে আপনি কি বলবেন নফিউল ইসলাম? না, প্রথমত জাতীয় নির্বাচন তো অবশ্যই হবে, এটা আমরাও চাই জাতীয় নির্বাচন হোক, কিন্তু জাতীয় নাগরিক কমিটি আমরা বারবার বলে আসছি যে জাতীয় নির্বাচনের আগে আমাদেরকে গণপরিষদ নির্বাচনটা দিতে হবে। কারণ গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমাদের নির্বাচিত সদস্যরা, আপনারা জানেন যে সংবিধান প্রণয়ন করবে, নতুন সংবিধানের যে দাবি আমরা তুলছি। কারণ একটি গণ অভ্যুত্থান ঘটে গেছে 5ই আগস্ট, যেখানে প্রায় 2000-এর মতো মানুষ ইতিমধ্যে না ছাত্র নফিউল জনতা ইসলাম, বের সেগুলো হয়েছে। ঠিক আছে, আমি বলছি স্থানীয় সরকার নির্বাচনের কথা। জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকেও বলা হচ্ছে যে আগে স্থানীয় সরকার নির্বাচনের হ্যাঁ, দাবি তোলা হচ্ছে। আচ্ছা আচ্ছা, জি, স্থানীয় সরকার নির্বাচন তো অবশ্যই। আপনারা দেখেন বিএনপি ইতিমধ্যেই বলছে যে স্থানীয় সরকার, আপনার জাতীয় নির্বাচনের কথা। তো আপনি জাতীয় নির্বাচনের আগে তো অবশ্যই স্থানীয় সরকার নির্বাচন হতে পারে, এটা তো টেস্ট কেস হিসেবে হতে পারে। আমরা জানি না বিএনপি কেন এই ঝুঁকিটা নিতে পারছে না। না কিন্তু জাতীয় নফিউল নির্বাচনের ইসলাম, এই মধ্যে এই দিয়ে টেস্ট কেসটা কি জন্য হতে পারে? টেস্ট কেসটা বিএনপি যে কারণে চাচ্ছে না সেটি নিশ্চয়ই বিএনপি অথবা বাম গণতান্ত্রিক জোট বলবে, কিন্তু আপনি এই টেস্ট কেসটা কি জন্য মনে করেন যে এই টেস্ট কেসটা দরকার? দেখুন, বাম গণতান্ত্রিক জোটের আমার সমালোচক যিনি সিপিবিতে আছেন, উনি একটু আগে বলেছেন যে
যে আপনার বিচার কিংবা যেভাবে গ্রেপ্তার করা হচ্ছে বা প্রতিষ্ঠানগুলো ঠিকঠাক মতো কাজ করছে না, এই পরিস্থিতিতে আসলে স্থানীয় সরকার নির্বাচন হওয়া উচিত না। তো এই পরিস্থিতিতে যদি স্থানীয় সরকার হওয়া উচিত না হয়, তাহলে এই পরিস্থিতিগুলো ঠিক না করে কি করে জাতীয় নির্বাচন আমরা দিতে পারি বা বা হওয়া উচিত, আমি জানি না আসলে বিএনপি কেন এটা বলছে। এই জন্য আমরা বারবার বলছি যে অবশ্যই আমাদের রাষ্ট্রীয় যে বাহিনীগুলো রয়েছে সেগুলোকে পুনর্গঠন করতে হবে, একেবারে সংস্কারটা করতে হবে, যে আমাদের যে প্রতিষ্ঠানগুলো বিগত আমাদের স্বাধীনতার পরবর্তী সময় এখন পর্যন্ত আমাদের এখানে আদতে কোনো প্রতিষ্ঠান, কোন সাংবিধানিক রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেগুলো জনগণের প্রতিষ্ঠান হিসেবে পরিচিত, সে প্রতিষ্ঠানগুলি কিন্তু গড়ে ওঠে নাই। সেজন্য আমরা বারবার বলতেছি যে সংস্কারের মধ্য দিয়ে সে প্রতিষ্ঠানগুলোকে গড়ে তুলতে হবে। কিন্তু নফিউল তারপরে ইসলাম, কিন্তু এখানে জাতীয় নির্বাচন প্রশ্ন করতে উঠছে হবে। যেখানে বিএনপি এবং জি, অন্যান্য অনেক রাজনৈতিক দল বলছে জাতীয় নির্বাচনের কথা, আপনারা নতুন রাজনৈতিক দল নিয়ে আসছেন, এই মাসে ঘোষণা হবে। যেমন আমি দেখছি যে সার্জিস আলম, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক, তিনি বলেছেন আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে। সেটি জি, জি। যেদিনই করুক এই বিষয়ে আরো আলোচনা করব আমরা। কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে অনেকে প্রশ্ন করছেন বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের, তারা আসলে বলছেন এই জাতীয় নাগরিক কমিটি অথবা অন্য যারা স্থানীয় নির্বাচনের কথা বলছে, তারা কি আসলে নিজেদের মাঠ গোছানোর জন্য, নিজেদের অবস্থানটা বোঝার জন্য, অথবা শক্তপোক্ত অবস্থান কিছু জায়গায় তৈরি করার জন্য তারা এটি করতে চাচ্ছে? এই বিষয়টি আপনি কি বলবেন? না, না, বিষয়টা আসলে তা না। বিএনপি আসলে এটা কেন বলছে আমরা জানি না। স্থানীয় সরকার নির্বাচন যদি আগে হয়, বিএনপির সমস্যাটা কোথায় আমি এটা বুঝতে পারতেছি না, আমার আসলে বোধগম্য হচ্ছে না। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আসলে এখানকার যে স্থানীয় সরকার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে বা জনপ্রতিনিধি তারা নির্বাচিত হবে, সেখানে বিএনপি অংশগ্রহণ করবে, বাম গণতান্ত্রিক জোট অংশগ্রহণ করবে, কিংবা আমরা যে নতুন দলের আত্মপ্রকাশ করতে পারছি আমরা অংশগ্রহণ করব, সেটার মধ্য দিয়ে নির্বাচিত হবে। অসুবিধা তো কিছু নাই এখানে। এরপরে আমাদের রিফর্ম গুলো চলতে থাকবে। তারপরে গণপরিষদ, আমাদের দাবি হচ্ছে যে গণপরিষদ নির্বাচন দিতে হবে। সেই গণপরিষদ নির্বাচনের মধ্য দিয়ে আমরা আসলে নতুন করে বাংলাদেশকে যে গঠন করার যে প্রশ্ন, যে 72-এ যে আমরা গঠন করতে পারি নাই কিংবা 71 পরবর্তী সময় যে গঠন করতে পারিনি, সেটা করতে হবে। কিন্তু এই ক্ষেত্রে তো অসুবিধার কিছু নাই। গণপরিষদ নির্বাচনে যদি হয়, সেখানে বিএনপি যদি অংশগ্রহণ করে, বাম গণতান্ত্রিক জোট যদি অংশগ্রহণ করে, কিংবা ছাত্রদের যে দল হিসেবে আমরা হাজির হতে যাচ্ছি আগামীতে, আমরা যদি অংশগ্রহণ করি, তাহলে তো বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পাবে। আমাদের কিছু লোক থাকলো, বাম গণতান্ত্রিক জোটের কিছু লোক থাকলো, তারা সেক্ষেত্রে তর্ক বিতর্কের মধ্য দিয়ে নতুন একটি গঠনতন্ত্র তৈরি করবে বা সংবিধান তৈরি করবে। এরপরে এটার মধ্য দিয়ে কিন্তু আবার একটি আপনার সংসদকে কিন্তু কার্যকর করা যেতে পারে, একটি সরকারও গঠিত হতে পারে। তো এটা নিয়ে আসলে আপত্তি তোলার কিছু নাই। স্থানীয় জি, সরকার নির্বাচন অবশ্যই হতে পারে। স্থানীয় সরকার নির্বাচনের মধ্য দিয়ে আমাদের যে জনপ্রতিনিধিরা, যে স্থানীয়ভাবে যে আমরা যে গণক্ষমতার কথা বলছি কিংবা যে জনগণের ক্ষমতায়নের কথা বলছি, সেই ক্ষেত্রে আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে জাতীয় নির্বাচন কিংবা গণপরিষদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচন হওয়াটা অত্যন্ত যৌক্তিক এবং এটা হওয়া উচিত বলে আমরা মনে করি। নফিউল সেই ইসলাম, জায়গায় জি সবার ঠিক, অংশগ্রহণ করা দরকার। ঠিক আপনার এই জায়গাটা থেকে আমি একটু মানবেন্দ্র দেব আপনার কাছে আসি। কেন স্থানীয় সরকার নির্বাচন আগে নয়, যদি একটু বলতেন। নফিউল ইসলাম উনি উনার জায়গা থেকে যুক্তি অথবা ব্যাখ্যা দিচ্ছিলেন। মানবেন্দ্র দেব। আচ্ছা, সেটা হচ্ছে, আমি কিন্তু আমার আলোচনায় প্রথমে খানিকটা বলেছি যে কেন কেন জাতীয় নির্বাচন আহ, এর আগে কেন এখন হচ্ছে গিয়ে লোকাল গভর্নমেন্টের ইলেকশন দেওয়া যাবে না। যে সেই সক্ষমতা এই সরকারের, এই সরকারের সেই সক্ষমতার জায়গাটি আসলে নেই, এক নাম্বার। আর আমরা যত সংস্কারের কথা বলতেছি, রিফর্মের কথা বলতেছি, সেই রিফর্ম গুলো এন্ডোর্স করবে কে? সেই সেই সকল সংস্কার, সকল উদ্যোগ, সেটা তো জনগণকে দ্বারা এন্ডোর্স করাইতে হবে। এবং সেই এন্ডোর্সটা করবে পার্লামেন্ট, সেই এন্ডোর্সটা করবে জাতীয় রাজনীতির শক্তি। এবং প্রথমেই আমি আগে প্রথমেই এই জায়গাটা বলে নিতে চাই, শফিউল ইসলাম সাহেব বললেন যে আহ, ওনারা আহ, 72-এর সংবিধান, বা আলী রিয়াজ সাহেবও বলেছেন যে ওনারা 72-এর সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান। আলী রিয়াজ সাহেবের প্রথমে সেই কমিশনের চেয়ারম্যান হওয়ার পরপরই তার এই বক্তব্যটা আমরা শুনেছি। 72-এর সংবিধানকে তারা ফ্যাসিস্ট সংবিধান বলছেন, কিন্তু 72-এর সংবিধানটি একটি রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ নারীর সম্ভ্রমের লড়াইয়ের বিনিময়ে
ওই সংবিধান, এবং সেই সংবিধানের কিছু জায়গায় রিফর্ম করতে হবে, কিন্তু সেটাকে মানে ছুঁড়ে ফেলে দেওয়া, সেটাকে ফ্যাসিস্ট সংবিধান বলা। সংবিধান তো মানাই হয়নি কখনো, সংবিধানটা তো ফলোই করা হয় নাই, প্র্যাকটিসই করা হয় নাই। যে সংবিধান আমি প্র্যাকটিস করলাম না, যে সংবিধানকে আমি আমার মতো করে ব্যবহার করলাম, সেইটাকে আমি ফ্যাসিস্ট সংবিধান বলতেছি। যে সংবিধানটা মানে আমার মুক্তিযুদ্ধের এই 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে এসছে। আমি মানে কোনোভাবেই এই 2024-এর যেই ছাত্র, শিশু, জনতা হত্যা হত্যা হয়েছে, তাদের সংখ্যা 2000, 4000, 1400, এই সংখ্যার হিসেবে যাচ্ছি না। স্বাধীন বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোনোভাবে হতে পারে না, স্বাধীন বাংলাদেশে এই হত্যাকাণ্ড কোনোভাবে হতে পারে না। কিন্তু আমি যদি মানে ওই মুক্তিযুদ্ধকে অস্বীকার করি, তাহলে মানে 90, 7, 13, 24 কোনো কিছুই আসলে থাকে না। তাহলে আমরা আসলে কি চাইছি, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কি বাংলাদেশের যে চেহারার কথা বলছি, বাংলাদেশকে দেখতে চাইছি, মানে একটা গণতান্ত্রিক বাংলাদেশকে দেখতে দেখতে চাইছি। সেই বাংলাদেশটা কি দেখা আদৌ সম্ভব কিনা, এটা নিয়ে আমার বিস্তর বিতর্ক বা দ্বিমত রয়ে গেছে। আর যেটা আপনারা বলছেন যে ইনস্টিটিউশন গুলো, মানে সেই জায়গায় আপনি বেসিক যে রিফর্ম করবেন, সেই রিফর্মটা যদি আপনি জনগণ দ্বারা এন্ডোর্স না করেন, তাহলে সেই রিফর্ম কখনোই ওয়ার্কআউট করবে না। এবং সেইটার জায়গা পার্লামেন্ট, সেটার জায়গা সংসদ। এবং সেই কারণেই জাতীয় সংসদে জনপ্রতিনিধিরা নির্বাচিত হবে। তারা তাদের ম্যানিফেস্টো দিয়ে, রাজনৈতিক বক্তব্য দিয়ে, তাদের কর্মসূচি দিয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে আসবে, এবং তারা সেই সকল রিফর্মের জায়গাটাতে যাবে। এবং কিন্তু সেই জায়গায় কিছু কিছু জায়গায় ইনস্টিটিউশন গুলোরে অ্যাক্টিভেট করার যে জায়গা, যে নির্বাচন কমিশনে যে বাম গণতান্ত্রিক জোটের নেতৃবৃন্দ আজকে বলে এসছে, কথা বলে এসছে, এবং আহ, নির্বাচন কমিশন বলেছে তারা জাতীয় নির্বাচনের নির্বাচনের প্রস্তুতি জন্য নিচ্ছে। প্রস্তুত, জাতীয় নির্বাচনের জন্য তারা প্রস্তুত। কিন্তু যদি ভলিউম বিবেচনা করেন, এটাকে মনে হয় পার্লামেন্ট মানে একটা বড় সাউন্ড, দ্যাট সাউন্ডস মাচ। কিন্তু যদি লোকাল গভর্নমেন্টের মানে 465টা উপজেলা, কয়েক হাজার ইউনিয়ন, পৌরসভা, মিউনিসিপ্যালিটি, এই সকলগুলো অ্যাড্রেস করা, সেই যে আপনার সেই প্রশাসনিক সক্ষমতাও নাই, এবং সেই জায়গায় সেই মেজাজ বা ইচ্ছাটাও আসলে নাই। এবং সেটা একটা, আমরা তো দেখতে পাচ্ছি যে আজকে আজকে ওইটা যে ঘটনা ঘটলো, একটা একটা শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না। নিয়ন্ত্রণ মানে তাকে লাঠি পেটা নয়, নিয়ন্ত্রণ মানে সেখানে তার সুস্থ স্বাভাবিক পরিবেশ রক্ষা করতে পারছি না। সেখানে আমি হাজার হাজার ইলেকশন মিট করব, এইটা এটা এটা যারা ভাবে তারা আসলে বোকার স্বর্গে বাস করে। জি এবং মানবেন্দ্র, জি। অথবা তাদের অন্য কোনো দূরভিসন্ধি দিয়ে আছে। এবং যেই যেই জায়গায় মানে আমাদের বটম লাইন হচ্ছে মুক্তিযুদ্ধ, আমাদের বটম লাইন মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের যে সংবিধান, এবং আমরা ওইখানে খুব পরিষ্কার ভাবে বলেছি 72-এর সংবিধান, এবং সেখানে জাতীয়তাবাদ প্রশ্নে আদিবাসীদের স্বীকৃতি সহ আরো বেশ কিছু যে রিফর্ম, সেইটা করা এবং সেটাকে এক্সিকিউট করা। মানে আপনার এখানে মেলা ভালো ভালো আহ, গ্রন্থ পাওয়া যায়, আইনের গ্রন্থ পাওয়া যায়, কিন্তু সেটার প্র্যাকটিস হয় না। আপনি কনস্টিটিউশনটার যে মুক্তিযুদ্ধের চেতনার যে সংবিধান, সেই সংবিধানের প্র্যাকটিসই করেন নাই। মানে সেই সংবিধানের প্র্যাকটিসই আপনি করেন নাই। আর আপনি বলছেন যে এটা হচ্ছে গিয়ে ফেসিস্ট সংবিধান। জি এই মানবেন্দ্র দেব, জায়গায় আমরা আমরা জি। মুক্তিযুদ্ধ, আমরা আমরা 72-এর সংবিধান বা আমাদের যত জাতীয় গণতান্ত্রিক অর্জন, তা যদি আমরা অন্যদেরকে দিয়ে দিতে চাই, তাহলে দুইটা আমাদের মানে আমাদের আমার দুইটা বিষয় মনে হয়, হয় আমরা বোকা, না হলে আমরা অন্য কোনো ষড়যন্ত্র বা অন্য কোনো ভাবনায় মগ্ন আছি। জি মানবেন্দ্র দেব, আপনাকে ধন্যবাদ। নিশ্চয়ই আমি সময় পেলে আপনার কাছে আসবো। নফিউল ইসলাম, আমি একটু ভিন্ন প্রশ্ন আপনার কাছে রাখি। সেটি হচ্ছে যে আমরা যেটি দেখতে পাচ্ছি, যেমন আমি বলছিলাম অনুষ্ঠানের শুরুতে একটি প্রতিবেদনের কথা, জাতীয় নাগরিক কমিটির মধ্যে দ্বন্দ্ব বিরোধের বিষয়, এই বিষয়টি নিয়ে আপনি কি বলবেন নফিউল ইসলাম?
না, আমি তার আগে একটু না বললেই নয়, সেটি হচ্ছে যে ৭২-এর সংবিধান, আমার সহালোচক যে কথাটি বলেছেন যে এটি আসলে মুক্তিযুদ্ধের চেতনার বা আমাদের যে ৩০ লক্ষ মা বোন, ২ লক্ষ, ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা ৩০ বোনদের লক্ষ সংগ্রামের ৩০ লক্ষ বিষয়ে শহীদ সংবিধানটা এবং আসলে লিখিত হয়েছে নফিল আসলে। ইসলাম, নফিল আপনি ইসলাম, দেখুন, এই বিষয়টি নিয়ে আমার মনে হয় বিস্তর আলোচনার সুযোগ রয়েছে, কিন্তু আমি এখন আপনাকে কেন বলছি আমি সময় একটু কম। একটু একটু বিষয়টা হচ্ছে একটু না বললে নয়। এই সংবিধানের অধীনেই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার শপথ নিয়েছে। আপনি যদি বলেন যে এই সংবিধান ছুঁড়ে ফেলে দিবেন, সেক্ষেত্রে হয়তো বা আপনার এই সরকার নিয়েও প্রশ্ন উঠতে পারে এবং আরো নানা না, রকমের তা তো বিষয় রয়েছে। অবশ্যই, তা তো সো অবশ্যই, তা তো জি, অবশ্যই। জি, তো যার জন্য আমি এই একটু বিষয়, একটু আমাকে জি, একটু বলি, কিন্তু মুক্তিযুদ্ধের যে ঘোষণাপত্র ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, সেটি কি এই সংবিধানে কি লিপিবদ্ধ করা হয়েছে? কিংবা এই ৭১ পরবর্তী সময়ে সেই সংবিধানটি রচনা করার ক্ষেত্রে বাংলাদেশের জনগণের সাথে, সেই সময়কার জনগণের সাথে কি কারো কোনো কি মতামত নেওয়া হয়েছে? হয়নি তো। পাকিস্তানের সেই সংবিধানটি আপনি যদি গঠনের হিস্ট্রিটা দেখেন, আসলে সংবিধানটা তো একটা ফ্যাসিস্ট না, এটা তো সংবিধানই হয়নি। এটা রুশ থেকে নফিল কিংবা ইসলাম, চীন থেকে আপনারা কি কিংবা এটি হাত নিয়ে করে নিয়ে এসে এই যে এইটা যদি এই জনগণের উপর টপিকটা চাপিয়ে যদি দেওয়া হয়েছে, open এটা করি তো তাহলে হইতে তো পারে না। সেই আলোচনাটা দাবি রাখে। হ্যাঁ, সেই আলোচনাটা দাবি রাখে, সেটা হচ্ছে গিয়ে মানে আমরা মুক্তিযুদ্ধটাকে কেন জানি এই গণঅভ্যুত্থানের পরবর্তী সময়ে একটা অংশ এই এই মুক্তিযুদ্ধটাকে অমিট করে দিতে চাইছে, না, এটা আসলে ভাই, এটা মুক্তিযুদ্ধটাকে আসলে অস্বীকার সত্যি মানে কথা না। এবং আমরা যে আমরা বারবার ক্রোনোলজি বলছি যে আমাদের 47 থেকে 24 ৭১ এবং এই গল্পটা ২৪ কে ৭১ এবং ২৪ কে মুখোমুখি দাঁড় করানোর কোনো সুযোগ নাই। না ৭১ এর মানে ডেডলাইন হচ্ছে মানে ২৪। মানে না, কিন্তু আপনারা কেউ নফিউল কেউ সেটা ইসলাম, দাঁড় করানোর চেষ্টা করছেন, আপনারা কেউ কেউ সেটাকে দাঁড় করানোর চেষ্টা করছেন। আমরা তো ৭১ এবং 24 কে মুখোমুখি দাঁড় করাচ্ছি না। একটা আমার স্বাধীনতার সংগ্রাম, একটা আমার মুক্তিযুদ্ধ, আরেকটা হুম, তার ধারাবাহিকতায় আমার গণতন্ত্র যেখানে লঙ্ঘিত হচ্ছিল, হুম। সেই জায়গায় সেইটাকে রিস্টোর করার প্রয়াস, এবং সেটা আমরা রিস্টোর করতে পারলাম কিনা সেটাও তো একটা মানে ভয়ঙ্কর আশঙ্কার দিকে নিয়ে যাচ্ছেন। সুতরাং সেই জায়গায় মানে যদি কমিটেড থাকেন 24-এর শহীদদের প্রতি, যদি কমিটেড থাকেন এই দেশের প্রতি, এই দেশের মানুষের প্রতি, তাহলে মুক্তিযুদ্ধ মেনেই সকল কর্মকাণ্ড, কর্মসূচি এবং আমার পরিকল্পনার ওই জায়গায়, ওই আকাঙ্ক্ষাতেই আমাদের দেশকে নিয়ে যেতে হবে। কেউ তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নাই, আমাদের কেউ তো মুক্তিযুদ্ধকে অস্বীকার করে নাই। আমরা বারবার মানে বলেছি মানে সেইটা ৭১ মুক্তিযুদ্ধের ঘটনার অর্জন কি? মধ্য দিয়েই মুক্তিযুদ্ধের ২৪ অর্জন টি শুধুমাত্র ঘটেছে। এখন ৫৫,০০০ বর্গমাইল নয় তো। মুক্তিযুদ্ধের অর্জন শুধুমাত্র ৫৫,০০০ বর্গমাইল নয় তো, মানে সেই ভূখণ্ড, স্বাধীনতা, সার্বভৌমত্ব, সেইটা মানে, এবং তার নিরিখে যে গ্রন্থ রচিত সেটাকে যদি আপনারা আওয়ামী লীগের গ্রন্থ বলেন, সেটাকে যদি আওয়ামী লীগের দলিল বলেন, মানে আহ সেটাকে মানে এক এক জায়গায় হয় নির্বুদ্ধিতা অথবা অন্য কিছু, মানে একটা ভয়ঙ্কর কিছু ভাবনার সুযোগ তো জনগণের কাছে থেকে যায়। এবং আপনার সংস্কার হোক, মানে রিফর্ম হোক, আরো যেই পরিকল্পনা, আমরা আমাদের যে নতুন বাংলাদেশের স্বপ্ন, সেটা তো জনগণকে দ্বারা ইন্ডোর্স করাইতে হবে তো। মানে এটা তো কমিউনিস্ট পার্টি, বিএনপি বা এই জি, নাগরিক কমিটি, এদের এন্ডোর্সমেন্টে তো মানে এটা এটা এস্টাবলিশ হবে না। এবং এটা যে হবে না, তার রেজাল্ট থেকে আমরা আমরা সারা দেশের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি। ইভেন সেই পরিস্থিতি মানে যেই আলোচনায় জি, আমাদের সঞ্চালক ড্র্যাগ করতে চাচ্ছেন আপনাকে, সেটা মানে মানে সেই আপনার ঘরেও তার প্রতিফলন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মানে সেটাও একটা লম্বা আলোচনা, জি, আপনার মানবেন্দ্র সংগঠন, দেব, আপনারা মানবেন্দ্র দেব, আমার হাতে এই সময় খুব কম। লড়াইয়ের মধ্যে একটা জি, ইয়া করবেন, ফল করবেন, এই শুভকামনা তো থাকবেই। মানুষের কাছে গেলে মানুষ সেটাকে আপনাকে এন্ডোর্স করবে, এর বাইরে মানুষের বাইরে তো অন্য কিছু নেই। জি, মানবেন্দ্র দেব, আমি আমি আমার হাতে সময় একদম শেষ। এই বিষয়গুলো নিয়ে আসলে আরো বিস্তর আলোচনা রয়েছে এবং আমরা নিশ্চয়ই অন্য কোনো দিন আবারও আলোচনা করব বিষয়গুলো নিয়ে। আমার হাতে সময় কম, আমি একটু নফিউল ইসলাম ছোট্ট করে আসি, আপনি আমাকে একটু ১ মিনিটে বলেন, এই যে জাতীয় নাগরিক কমিটির মধ্যে পোস্ট পজিশন নিয়ে যে দ্বন্দ্ব বিরোধের কথা আমরা শুনছি, এই বিষয়টাতে আপনি কি বলবেন সংক্ষেপে যদি একটু বলতেন না, নফিউল ইসলাম। আসলে জাতীয় নাগরিক কমিটি এই মুহূর্তে বাংলাদেশের তরুণদের একটি বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আমাদের পদ পদবি নিয়ে তর্ক বিতর্ক থাকতেই পারে। এটি আসলে গণতন্ত্রের সৌন্দর্যতা এবং আমাদের অভ্যন্তরীণ যে আমাদের আমরা যে গণতন্ত্রের চর্চার কথা বলছি রাজনৈতিক দলগুলোর মধ্যে, সেটির একটি অংশ হতে পারে।
আসলে মিডিয়াতে যেভাবে প্রচার করা হচ্ছে কিংবা আপনারা যেভাবে বলছেন, বিষয়টা আসলে তা নয়। যেমন আমাদের সদস্য সচিব নিয়ে আমাদের 2-3 জন ক্যান্ডিডেট থাকতেই পারে, সেক্ষেত্রে সার্ভিস থাকতে পারে, হাসনা থাকতে পারে, কিংবা একটা থাকতেই পারে, অসুবিধা তো কিছু নাই। আমরা এটাকে সুন্দর মানে সৌন্দর্যতা হিসাবে দেখছি, কারণ এই প্রতিযোগিতা, এই তর্ক বিতর্কের মধ্য দিয়েই কিন্তু গণতন্ত্রের চর্চাটা শুরু হয়। তো সেই জায়গায় এটা অসুবিধার কিছু নাই। তবে আমরা আমাদের জাতীয় নাগরিক কমিটির আমরা বিতর্কতভাবে আমরা খুবই আমাদের সাম্প্রতিক আপনারা জানেন যে আমাদের একটি মিটিং হয়েছে, সেই মিটিং এও আমরা সবার মতামতের ভিত্তিতে আমরা ঠিক করেছি যে আমরা একটা প্রসেসের মধ্যে আমরা ঢুকেছি, যেটাকে আমরা লিবারাল ডেমোক্রেটিক প্রসেস বলতে চাই। যে প্রসেসের মধ্য দিয়ে আমাদের সবার মতামতের ভিত্তিতেই আমাদের আগামী দিনের নেতৃত্ব ঠিক হবে। যেমন আমাদের নাগরিক কমিটির আমাদের যে কেন্দ্রীয় কমিটির সকল সদস্যের মতামতের ভিত্তিতেই আমরা কিন্তু ঠিক করেছি যে আমাদের এই গণ অভ্যুত্থানের অন্যতম প্রতীক নাহিদ ইসলাম যিনি আমাদের দলের প্রধান হবেন। কিন্তু সদস্য সচিব নিয়েও কিন্তু আমাদের ক্যান্ডিডেট রয়েছে, আপনারা মিডিয়ার সূত্রে জানেন। তো সেটা নিয়ে থাকতে পারে, অসুবিধা কিছু নাই। এটাই আসলে একটা ডেমোক্রেটিক পার্টির বা আমরা যেটা বলে আসছি যে দলের অভ্যন্তরে গণতন্ত্রের চর্চা, সেটার বহিঃপ্রকাশ। জি, নফিউল ইসলাম, এইটাই আমার কাছে মনে হয়। জি, আমার হাতে সময় একদম শেষ। নিশ্চয়ই অন্য কোনো দিন আপনাদের সাথে আবারও কথা হবে। আমি অতিরিক্ত সময় আসলে আমরা অনুষ্ঠান করছি। দুজনই ভালো থাকবেন। মানবেন্দ্র দেব, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আজকে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন, কথা হবে। আমাদের দর্শক নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত আবারও শুনতে পারবেন। দর্শক, আলোচনায় বাংলাদেশ অনুষ্ঠান আজ এই পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। টিবিএন 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।